প্লিজ ছোট মা, আর একটু দাও না, আর একটু খেলি। কুহেলিকা দৃঢ় গলায় বলল। আগে আমার কথার জবাব দে। সত্যি বলছি, কিছু বলেনি রাহান ভাইয়া। কুহেলিকা প্রহরকে সোজা করে বসিয়ে ওর গাল টিপে হালকা হেসে বলল। আজরাহানকে বিয়ে করবি? প্রহর ভ্রু কুঁচকে চোখের কোণ ক্ষীণ করে বলে। না, তোমার পাগল ছেলেকে আমি বিয়ে করবো না, খালি জ্বালায় আমায়। ভেবে বলছিস তো? তাহলে কিন্তু আমি অন্য পাত্রী দেখব। প্রহর মুখ গোমরা করে ফিকে গলায় বলে। তোমার ওই পাগল ছেলেকে কে বিয়ে করবে? কুহেলিকা ফোড়ন কেটে স্বাভাবিক গলায় বললেন। তুই না করলে তাতে কি? আমার রাজকুমারের মতো ছেলের কি মেয়ের অভাব পড়বে নাকি? প্রহর দীপ্ত গলায় বলল। তাহলে করাও তোমার পাগল ছেলেকে বিয়ে, আমি করবো না তাকে বিয়ে, না না না। প্রহর হি হি করে হেসে কুহেলিকার ঘর থেকে বের হয়ে আসে। কুহেলিকা উঁচু গলায় প্রহরকে শুনিয়ে বলল। পরে কিন্তু আমার ছেলের জন্য তোকে কাঁদতে হবে। বই গেছে আমার। কুহেলিকা মৃদু স্বরে হেসে বললেন। পাগলি মেয়ে কোথাকার। জন্যই তো আমার পাগল ছেলেটার সাথে তোর বিয়ে দিতে চাই। প্রহর উচ্ছ্বসিত হয়ে রান্নাঘরে গিয়ে দাঁড়ায়। নন্দিতা রাতের জন্য রান্না করবে, তাই সবকিছু গুছিয়ে নিচ্ছে। প্রহর পাশে গিয়ে দাঁড়িয়ে হালকা হেসে সরস গলায় বলল। তোমার কোনো হেল্প লাগবে ভাবি? না। প্রহর নিশ্চুপ দাঁড়িয়ে নন্দিতার রান্না দেখছে। উচ্ছ্বলিত গলায় বলল। একটা মজার ঘটনা বলি। বল। প্রহর খিলখিলিয়ে হাসতে থাকে। নন্দিতা ভ্রুযুগল কুঞ্চিত করে বলল। এত হাসছিস কেন? প্রহর কোনো মতে মুখে আর পেটে হাত চেপে হাসি বন্ধ করে বলল। বলছি বলছি। প্রহর কয়েকটা লম্বা দম ফেলে বলল। একবার কি হয়েছিল জানো? রান ভাইয়া শাওয়ার নিতে গিয়েছিল, আর আমি উপরে গিয়ে ওয়াটার ট্যাঙ্কের লাইন বন্ধ করে দিই। নন্দিতা বিস্মিত গলায় বলে। কেন? শাস্তি, আমার চুল কেটে দিয়েছিল তাই। আজহান তোর চুল কেন কাটলো? প্রহর দুর্বল গলায় বলে। আমি চুলে বেনুনি করে পাশে বাসায় গিয়েছিলাম তাই। নন্দিতা উৎসুক গলায় বলল। পাশের বাসায় গেলে চুল কেটে দিবে কেন? আরে ওই বাসায় একটা ছেলে ছিল, আমার সাথেই পড়তো, ও আমার চুলের ভেতর ফুল গুজে দিয়েছিল তাই। নন্দিতা মৃদু ছন্দে হেসে ওঠে, সরস গলায় বলল। আজহান তো ভারী দুষ্টু। দুষ্টু না ছাই, আস্ত পাগল। এই জন্যই তো ছোট মাতাকে আজাইরা রাহান বলে। হঠাৎ দৌড়বেল বাজতেই প্রহর দীপ্ত কণ্ঠে বলল। রাহান ভাইয়া এসেছে, আমি যাই। আচ্ছা। দরজা খুলতেই কোনো রকম কথা ছাড়াই ভেতরে প্রবেশ করে আজরাহান। চোখ মুখ কেমন যেন শক্ত হয়ে আছে। প্রহর বার কয়েক আজরাহানকে ডাকলো, তা আজরাহানের কর্ণকুহর হলো না। সিঁড়ি ভেঙে ধপ ধপ পা ফেলে নিজের ঘরে চলে যায়। প্রায় 1 ঘন্টা পরও যখন আজরাহান খেতে আসেনি, তখন ওকে ডাকার জন্য আজরাহানের ঘরে যায় প্রহর। আজরাহান বাইরে ছিল কোনো একটা কাজে, তাই দুপুরে খাওয়া দাওয়া হয়নি। প্রহর ঘরে গিয়ে দেখে আজরাহান শুধু একটা ট্রাউজার পরে বিছানায় উপুর হয়ে শুয়ে আছে, সিলিং ফ্যান ফুল স্পিডে ছাড়া। ঘরে ঢুকতেই কেঁপে ওঠে প্রহর। বদ্ধ ঘরে ফ্যানের শো শো আওয়াজ স্পষ্ট। প্রহর নরম পায়ে আজরাহানের কাছে গিয়ে দাঁড়ায়। উন্মুক্ত শরীরে শুয়ে আছে আজরাহান। এই লোকটার কি ঠান্ডা লাগে না? ফর্সা ফিটের কোথাও কোথাও লাল হয়ে আছে। প্রহরের চোখ ধাঁধিয়ে যায়। কাপা কাপা হাতে আজরাহানের পিঠে হাত রাখতে আজরাহান তপ্ত গলায় বলল। এখন যা প্রহর। প্রহর কিঞ্চিত ঢোক গিলে বলল। খাবেন না রাহান ভাইয়া? খিদে নেই আমার, তুই যা এখান থেকে। প্রহর ভয় পেয়ে যায়। আজরাহানের গলা স্বাভাবিক নয়, রুষ্টতায় ভরা। নরম গলায় বলল। কেন, কি হয়েছে? আজরাহান ঘাড় ঘুরিয়ে মাথায় এপাশ ওপাশ করে ক্রোধিত গলায় বলল। তোকে যেতে বলেছি, যা এখান থেকে। আর একটা প্রশ্ন করবি তো ঠাটিয়ে এক চড় মারবো। বের হ আমার ঘর থেকে। আঁতকে ওঠে প্রহর। আজরাহানের ধমকে অনেকটা কেঁপে ওঠে। প্রহর দেখতে পায় আজরাহানের 2 চোখ রক্তিম হয়ে আছে, মুখটাও একদম লাল বর্ণ ধারণ করেছে। আজরাহানের ধমকে 2 কদম পিছিয়ে যায় প্রহর। আজরাহান উত্তেজিত গলায় আবারও বলল। এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই? যা বলছি। প্রহর তড়িৎ গতিতে বেরিয়ে আসে, ঝমঝম করে কেঁদে ওঠে। এই লোকটা এমন কেন? সবসময় নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করে। আমি কি মানুষ নই? আমার কি খারাপ লাগে না? যখন ইচ্ছা হবে কাছে টেনে নিবে, আবার যখন ইচ্ছা হবে ছুঁড়ে ফেলে দিবে। অসভ্য বর্বর লোক। নিজের ঘরে গিয়ে অঝরে কাঁদতে থাকে প্রহর। বিছানায় শুয়ে ফোপাতে থাকে। কাঁদতে কাঁদতে ঘুমের দেশে কখন পাড়ি জমায় প্রহর জানে না।
মাগরিবের আজানের মিষ্টি মধুর ধ্বনিতে ঘুম ভাঙ্গে প্রহরের। বিছানায় উঠে বসতে ঝিমুনি দিয়ে ওঠে মাথা। ধীরে ধীরে বিছানা থেকে নেমে আয়নার সামনে দাঁড়ায় প্রহর। চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। কেন মনে পড়ছে না তো প্রহরের। ওয়াশরুম থেকে অজু করে এসে জায়নামাজে বসে প্রহর। নামাজ শেষ করেও বসে থাকে নিশ্চল হয়ে। কেন যেন খুব কান্না পাচ্ছে প্রহরের। ঝরঝর করে কেঁদে ওঠে প্রহর। কিছুতেই ভুলতে পারছে না আজরাহানের কথা। এখন কেন করলো সে? সত্যি কি সে অন্য কাউকে বিয়ে করতে চায়, তাই আর সহ্য করতে পারছে না আমাকে? তাহলে কেন বললো আমাকে ভালোবাসে? এই লোকটা সবসময় এমন কেন করে, কেন? প্রহর ইচ্ছে করেও এই লোকটার মায়া ছাড়তে পারে না। শত খারাপ ব্যবহারের পরও নিজেকে দূরে সরাতে পারে না। যেন কোনো ঐন্দ্রজালিক মোহে আড়ষ্ট হয়ে রেখেছে আজরাহান ওকে, চুম্বকের মতো টেনে ধরে। এখন তো প্রহর চাইলেও সরে যেতে আসতে পারবে না। আজরাহান কিছুতেই ওকে ছাড়বে না, এক মৃত্যু ছাড়া। নিস্তব্ধতায় ঘিরে রয়েছে পুরো ঘর, যেন সবকিছুই অসার। আজরাহানের চোখ দিয়ে নিক্ষিপ্ত হচ্ছে অগ্নিশিখা। থমথমে গলায় আজরাহান বলল, তোমার বাবা যা করছে না মোটেও ঠিক নয় ভাবি। নন্দিতা বেশ কিছু সময় চুপ থেকে শান্ত গলায় বলল। বাবা যা করেন বুঝেই করেন। শটান করে দাঁড়িয়ে যায় আজরাহান। উদ্ভাসিত চোখে তাকিয়ে প্রদীপ্ত গলায় বলল, ভুল বলছো তুমি। স্যার যা করছেন একদম ঠিক নয়, আর তার ফলাফলও ভালো হবে না। নন্দিতা গাঢ় গলায় বলল। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আজরাহান অধর কোণে বাঁকা হাসে, শক্ত গলায় বলে, বাচ্চা নই আমি জানি আমি কি বলছি। দেখো আরজান, এত দেখা দেখির কিছু নাই ভাবি। নুরাইসা বাচ্চা না, সে এডাল্ট। ওরা দুজন একে অপরকে ভালোবাসে। প্রত্যেক বাবা মাই চায় তার মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে। আজরাহান বিক্ষিপ্ত হাসে, চোয়াল শক্ত করে বলল, পরিবার ধুয়ে পানি খাবে তোমার বাবা। আমি অত শত বুঝি না। নুরাইসার বিয়ে মার্শিয়াদের সাথেই হবে, আর যদি স্যার রাজি না হয় তাহলে ওকে তুলে এনে মার্শিয়াদের সাথে বিয়ে দেব। আর আমি যেটা করতে পারি এটা তোমার বাবা ভালো করেই জানে। নন্দিতা তপ্ত গলায় বলল, এসব কি ধরনের কথাবার্তা আরজাহান? বাবা তোমার গুরুজন। স্যারকে আমি যতটা শ্রদ্ধা করি ঠিক ততটাই আমার বন্ধুকে ভালোবাসি। আমি ইচ্ছে করলে আজ স্যারকে এইসব বলে আসতে পারতাম, শুধুমাত্র তাকে সম্মান করি বলে তার মুখের উপরে কিছুই বলিনি। আজরাহান কথা শেষ করেই সামানের রুম থেকে বের হয়। ওর মনে হলো কেউ একজন এখানে ছিল। এই মেয়েটার এই স্বভাব গেল না। আজরাহানের মনে পড়ল প্রহরের সাথে বিকেলে অনেক রুট ব্যবহার করেছে। ভেতরে ঢুকে দরজা লক করে দেয় আজরাহান। বিছানায় সোজা হয়ে শুয়েছিল প্রহর। উঠে বসে তীক্ষ্ণ দৃষ্টি নিপাত করে। আজরাহানকে দেখেই বিস্মিত গলায় বলে, আপনি? আজরাহান ওর কাছে গিয়ে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। প্রহর রাগী গলায় বলল, যান এখান থেকে, যান বলছি। আজরাহান শান্ত ও স্নিগ্ধ গলায় বলে, সরি রেড রোজ, তখন মাথা ঠিক ছিল না। প্রহর ঝাঁঝিয়ে উঠে বলল, আপনার তো কখনো মাথা ঠিক থাকে না, আপনি আসলেই একটা পাগল। আজরাহান হৃদয় জুড়ানো হাসি দিয়ে বলে, বললাম তো সরি। তপ্ত গলায় প্রহর ঝামটা মেরে বলল, সরি বলতে হবে না, যান এখান থেকে। আর একদম আমাকে রেড রোজ বলবেন না, যাকে বিয়ে করবেন তাকে গিয়ে বলেন। আজরাহান উৎসুক চোখে তাকিয়ে জিজ্ঞাসু গলায় বলল, কাকে বিয়ে করব আমি? কাকে আবার? যাকে আপনার জন্য খুঁজে আনবে ছোট মা। আজরাহান ধরফরিয়ে উঠে বসে। উচ্ছ্বাসিত হয়ে আজরাহান সরস গলায় বলল, মা কি সত্যি আমার জন্য মেয়ে দেখছে নাকি? মাকে সে কবে থেকে বলছি আমার জন্য মেয়ে দেখতে। প্রহরের কলিজাটা মোচড় দিয়ে ওঠে। মরে যেতে ইচ্ছে করছে একদম। এতই যখন অন্য মেয়েকে বিয়ে করার ইচ্ছে, তাহলে আমাকে কেন বললো বিয়ে করবে? বুকটা ফেটে যাচ্ছে আমার, খুব কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু নিজেকে সংযত করে কোনো রকম শ্বাস আটকে ফিকে গলায় প্রহর বলল, আপনি সত্যি বিয়ে করবেন? আজরাহান দীপ্ত হেসে ফিসেল গলায় বলল, আমি কি সারা জীবন কুমার থাকবো নাকি? তোর কোনো চাহিদা না থাকতে পারে, আমার তো আছে। আমার এই যৌবনকে আমি বৃথা যেতে দিব নাকি? তুই তো আমাকে বিয়ে করবি না, আর বয়স হলে কোনো বাবা আমাকে তার মেয়েও দিবে না। তাই যত তাড়াতাড়ি বিয়ে করা যায় ততই মঙ্গল। আজরাহান অলসতা দূর করার অভিনয় করে প্রহরের একদম কাছে গিয়ে মৃদু স্বরে আবারও বলল, রাতে একা একদম ঘুম আসে না রে রেড রোজ। এত বড় একটা শীতের রাত কি করে একা কাটাই বল? ঝমঝম করে অক্ষে যুগল দিয়ে তীব্র বাদলের ধারা ঝরিয়ে আজরাহানের বুকে উপর্যপরি কিল ঘুষি মারতে থাকে প্রহর। নাক টেনে টেনে বলে, যান এখান থেকে, যান। আর একবার আমার কাছে আসবেন না, অসভ্য বর্বর জঙ্গলি। যা এখান থেকে, কর গিয়ে তুই বিয়ে।
প্রহর জিভ কাটে। কি বলল সে? আজরাহানকে তুই? আজরাহান সরু চোখে তাকিয়ে আছে। প্রহর কান্না থামিয়ে ভয়াতুর চোখে তাকিয়ে আছে আজরাহানের দিকে। আজরাহান অধর কোণে বাঁকা হেসে প্রহরের গালে শক্ত চুমু খায়। ওর কপালে কপাল ঠেকিয়ে স্মিত আওয়াজে বলল, মাকে আমি সব বলেছি, তোর পরীক্ষা শেষ হলে আমাদের বিয়ে দিবে। প্রহর শান্ত হয়, কিন্তু হেসকে তোলা বন্ধ হয়নি। সেভাবেই নরম গলায় বলল, তাহলে বললেন কেন অন্য কাউকে বিয়ে করবেন? তোকে পরীক্ষা করে দেখলাম। প্রহর দুই হাতে আজরাহানের কলার চেপে গাঢ় গলায় বলল, আরেকবার বললে মেরেই ফেলবো একদম আপনাকে। আমি তো কবে মরে আছি তোর প্রেমে। প্রহর উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরে আজরাহানকে। দরজায় করাঘাত পড়ে। তার আওয়াজেই সপ্রতিভ হয় প্রহর। আজরাহানের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে নরম গলায় বলে, রাহান ভাইয়া। আজরাহান উঠে দাঁড়ায়, শান্ত এবং স্বাভাবিক গলায় বলল। তুই বস, আমি দেখছি। প্রহর আজরাহানের হাত টেনে ধরে, কম্পনরত কণ্ঠে বলে, যদি ছোট মা হয়? বললাম তো আমি দেখছি। আজরাহান দরজা খুলতেই দেখে কুহিলিকা গম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে, চোখ মুখে বিরক্তিকর আভাস। আজরাহানের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে কঠিন গলায় বললেন, তোমার সাথে আমার কথা আছে। চলো। ড্রয়িং রুমে নিরুত্তাপ হয়ে বসে আছে সানোয়ার আহমেদ। কোহিলিকা থমথমে গলায় বললেন, এইসবের মানে কি আজরাহান? কি বলছো তুমি? নবীন ভাইকে? আজরাহান নরম এবং গাঢ় গলায় বলল। কি বলেছি তা না জেনে তো আর আমাকে ডাকেনি। কোহিলিকা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো তেতে ওঠা গলায় বললেন, আজরাহান, নিজের শিক্ষা দীক্ষা সব হারিয়ে ফেলেছো নাকি? কাকে কি বলতে হয় তার জ্ঞানটুকু তোমার নেই। আজরাহান কিছু বলতে যাবে তখনই প্রহরের আত্মচিৎকার শুনে দৌড়ে আসে ওরা। কম্পনরত প্রহরের দুই হাত ঝরঝর করে রক্ত ঝরছে। দেখেই গা গুলিয়ে ওঠে কোহিলিকার। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে আজরাহান আর নন্দিতা। অস্ফুট কণ্ঠে প্রহর বলল, ছোট মা? ধপ করে অজ্ঞান হয়ে নিচে পড়ে কোহিলিকা। নন্দিতা সব্যস্ত হয়ে কোহিলিকাকে সামলানোর চেষ্টা করে। ধীর পায়ে সেখানে এসে দাঁড়ায় সানোয়ার আহমেদ। সম্পূর্ণ মেঝে জুড়ে রক্তের প্রবাহিত ধারা। মুহূর্তেই এক হাত বুকে চেপে অন্য হাতে দেয়ালে হেলান দিয়ে পড়ে সানোয়ার আহমেদ। আজরাহান আস্তব্যস্ত গলায় বলল, বাবা। জীবন বড় ক্ষুদ্র। এই ক্ষুদ্র জীবনে কত কিছু হয়, তবুও মানুষের টিকে থাকতে হয়, বাঁচার লড়াইয়ে জিততে হয়। আত্মহত্যা কোনো সমাধান নয়। সাদা শুভ্র দেয়াল, এপাশ ওপাশ, সাদা ড্রেস পরিহিত নার্স হাতে ট্রে হাতে হেঁটে চলছে গন্তব্যে। কেউ বাঁচাতে আসে আর কেউ মৃত্যুকে আলিঙ্গন করতে। হাসপাতালের বাতাস এই জন্যই বুঝি ভারী থাকে। মৃত মানুষের শেষ নিঃশ্বাস যে ঘুরে বেড়ায় সেখানে। তীব্র ভারী নিঃশ্বাস। ওয়েটিং সিটে পাশাপাশি বসে আছে আজরাহান আর মার্শিয়াল। থমথমে নিস্তব্ধতা। কারো মুখে নেই কোনো কথা। গাঢ় নিঃশ্বাসের আওয়াজ শুধু বাতাস ভারী করে তুলছে। মাথাটা সোজা করে দেয়ালে হেলান দেয় মার্শিয়াল। আজরাহানের নিষ্প্রভ চোখ ওর পায়ের কাছে নিবদ্ধ। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রুর জল। মৌনতা কোনো সমাধান নয়। কিছু জানতে হলে তার জন্য প্রশ্ন অবশ্যম্ভাবী। শান্ত গলায় এক শীতলতা নিয়ে আজরাহান বলল, কেন করলি তুই এমন? বদলা নিলি আমার উপর? মার্শিয়াল গাঢ় নিঃশ্বাস ফেলে, আহত গলায় বলে, আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে। আমি সানায়াকে কখনো ওই নজরে দেখিনি, না কখনো আমি ওর সাথে তেমন কোনো আচরণ করেছি যাতে ওর মনে হতে পারে আমি। আজরাহান ক্ষিপ্র গতিতে উঠে দাঁড়ায়, মার্শিয়াদের শার্টের কলার চেপে ধরে, ক্রূর কণ্ঠে বলে, কি জানিস না তুই? কোনো মেয়ে তোকে ভালোবাসে আর তুই জানিস না? আজরাহান দাঁতে দাঁত নিষ্পেষণ করে আবারও বলল, হাউ ফানি। বদলা নিলি তুই আমার উপর, প্রহরের জন্য। তুই আমার বোনকে বলে দিলি। মার্শিয়াদ আজরাহানের হাত ঝাড়া দিয়ে সরিয়ে ক্রোধিত গলায় বলল, ছাড় বলছি। কি বলছিস এসব? এসবের মধ্যে একদম রেড চিলিকে আনবি না। আজরাহান ধীরে ধীরে অধর প্রসারিত করতে থাকে। মৃদু হাসির আওয়াজে ধীরে ধীরে তার তীব্রতা বাড়াতে থাকে। স্বল্প সময়ের ব্যবধানে আজরাহান উন্মাদের মতো হাসতে থাকে। ওদের চেঁচামেচিতে ওখানে একটা জটলা তৈরি হয়। আজরাহান হাসি থামিয়ে দাম্ভিক গলায় বলল, রেড চিলি, রেড চিলি, তোর রেড চিলির জন্য তুই আমার বোনের জীবন নিতে চেয়েছিস। মার্শিয়াদ শান্ত গলায় বলল, আমি মানছি যা হয়েছে ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস কর আমি কিছুই জানতাম না। সানায়া আমাকে পছন্দ করে, এটা তো আমি ভাবতেও পারিনি। আজরাহান আবারও দ্রুত পায়ে এসে মার্শিয়াদের গলা চেপে ধরে,
কর্কশ গলায় বলে, রক্তের সম্পর্কের পরে যদি কোনো সম্পর্ক আপন হয়ে থাকে তাহলে বন্ধুত্ব। বন্ধু হলো সেই জীবনের অমূল্য সম্পদ যা কোটি টাকার বিনিময়ে পাওয়া যায় না। বন্ধু হলো বুকের বাঁ পাশে সেই অংশ যা আমরা চাইলেও ভাগ করে নিতে পারি। নিস্তব্ধ রাস্তায় যখন ওই চাঁদও আমাদের পাশে দাঁড়ানো ছেড়ে দেয়, তখন ছায়া হয়ে পাশে দাঁড়ায় বন্ধু। পাড়ার মোড়ে দাঁড়িয়ে সিগারেটে শুক টান দেওয়ার আগে 10 বার ভাবতে হয়, এই বুঝি বাবা এলো, কিন্তু সাথে একজন বন্ধু থাকলে অনায়াসে তার ঘাড়ে দোষ চাপিয়ে বাবার সুপুত্র সাজা যায়। ভালোবাসার মানুষকে মুখ ফুটে ভালোবাসি বলার জন্য যখন লাগাতার স্কুল কলেজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, তখন সে নিঃসঙ্গ বিষাক্ত সময় কাটানোর জন্য বন্ধুর প্রয়োজন হয়। আমি তোর জন্য আমার রক্তের সম্পর্কের সাথে লড়েছি, আর সেই তুই কিনা আমার প্রাণে হাত দিয়েছিস, আমার বোনকে মৃত্যুর মুখে পতিত করেছিস। নিনিমেষ তাকিয়ে আছে মার্শিয়াল। চোখে জল ভরে আসে, অক্ষিপুট ভিজে ওঠে। অস্ফুটভাবে বলে, আজরাহান প্লিজ আমার কথা শোন। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোকে আমি দীপ্ত পায়ে সেখানে এসে দাঁড়ায় ইনশিরা। মার্শিয়াদের গলা থেকে হাত সরায় আজরাহানের। রুষ্ট আওয়াজ তুলে কণ্ঠে বলে, একদম হাত দিবে না ওর গায়ে। কি ভাবো তুমি নিজেকে? আজরাহান কঠোর গলায় বলল, একদম আমাদের মাঝে আসবে না শিরনি, ওর জন্য আমার বোন। ইনশিরা চিৎকার দিয়ে শক্ত গলায় বলল, সানায়া যেমন তোমার বোন, জান তেমন আমার ভাই। আর আমার ভাইকে আর একটাও বাজে কথা বলবে না তুমি। চোখের পল্লব ছড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আজরাহান। আশফিক? আজরাহান ছোট্ট ঢোক গিলে নরম গলায় বলল, মার্শিয়াদ তোমার ভাই? হ্যাঁ। আজরাহান দুর্বদ্ধ হাসে, ভারী কণ্ঠে বলে, সে যাই হোক, কে কার ভাই কে কার বোন তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে আমার বোনের যদি কিছু হয়, আমি তোমাদের কাউকে ছাড়বো না। ইনশিরা শ্বাসরুদ্ধ কর গলায় বলল, তোমার বোনকে যেমন ভালোবাসো, আমার ভাইকেও আমি তেমনই ভালোবাসি। সানায়ার সাথে যা হয়েছে তা মোটেও ঠিক হয়নি, কিন্তু তাতে জানের কোনো দোষ নেই। তুমি আর একবারও জানের দিকে আঙুল তুলবে না। আজরাহান দীপ্ত হাসে, গম্ভীর গলায় বলে, ভাইয়ের জন্য মায়া হচ্ছে, আর আমার বোন ও যে মরতে বসেছে তার কি হবে? সানায়া যা করেছে ওটা স্রেফ ওর বোকামি। জান কখনো ওর সাথে এমন কোনো আচরণ করেনি। ভুল তো আমি করেছি, তোদের মতো কাল সাপকে আমার বাড়িতে আসতে দিয়েছি। ঝাঁঝালো গলায় ইনশিরা বলল, জাস্ট শাট আপ। অকৃতজ্ঞ তো তুমি। স্বার্থ হাসিল শেষ, আর এখন আমার ভাইকে কালসাপ মনে হচ্ছে। কতটুকু জানো তুমি আমার জান সম্পর্কে? আমাদের চোখ তো আয়না, যতটুকু বাইরে থেকে দেখি ঠিক ততটুকুরই প্রতিফলন ঘটে। জান তোমার জন্য। ইনশিরাকে থামাতেই মার্শিয়াদ ব্যগ্র গলায় বলল, স্টপ দিস শিরা প্লিজ। ইনশিরা ভেজা গলায় বলে, কেন চুপ করবো আমি? কেন তুমি নিজেকে ছোট করবে সবার সামনে, যেখানে তোমার কোনো দোষই নেই? ততক্ষণে পুরো হসপিটালের লোক এসে জড়ো হয়ে গেছে। আশফিক কোনোমতে আজরাহানকে নিয়ে যায়, কিন্তু ওর ক্রোধ বিন্দুমাত্র কমেনি। 2 ঘন্টা হয়েছে থানায়াকে ক্যাবিনে শিফট করেছে। কেবিন জুড়ে নিস্তব্ধতা, ফিনাইলের কড়া গন্ধে দম বন্ধ হয়ে আছে। দেয়াল জুড়ে শুভ্রতা, কিন্তু সেখানে বসে থাকা 3 জন পুরুষের চোখ অগ্নি লোচন। কোনো শব্দ ছাড়াই বাতাস ভারী হয়ে আসছে তাদের নিঃশ্বাসে। এসির ভন ভন আওয়াজে এক ভয়ঙ্কর সুর তুলেছে। সাদা রঙের জানালার পর্দাগুলোও যেন ভয়ে আড়ষ্ট হয়ে আছে। কোনো ছন্দপতন নেই তাদের। গুমট পরিবেশ, একদম বন্ধকর করা পরিস্থিতি। সানায়া নিশ্চল আর অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে শূন্যে। সানায়ার পাশের চেয়ারে বসে ওর মাথায় হাত বুলিয়ে যাচ্ছে আশফিক। একটু দূরেই বসে আছে সামান। অতিশয় শান্ত এবং স্থির মনের মানুষটির মনও আজ বিক্ষিপ্ত তার কলিজার ছোট বোনের এহেন কাণ্ডে। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আজরাহান। এক মুহূর্তের জন্যও মনে হয়েছিল এই বুঝি সব শেষ হয়ে গেল। সেদিন আজরাহান প্রহরের রুম থেকে বের হয়ে আসার পর ও সানায়ার ঘরে যায়। বিছানার সাথে হেলান দিয়ে বসেছিল সানায়া। হাতের রক কেটে ফেলেছিল, গল গল করে রক্ত ভেসে যায় সম্পূর্ণ ফ্লোরে। ক্ষীণ স্বাদ চলছিল সানায়ার। ওকে দেখে আত্মচিৎকার দেয় প্রহর। করুণ দৃষ্টিতে ভেজা অক্ষিপল্লব মেলে কিঞ্চিত তাকিয়েছিল সানায়া। সানায়ার হাতের কাছে পড়েছিল একটা আধে ফোড়া ছবি, যা ছিল মার্শিয়াদের। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে সানায়ার। শান্ত এবং শীতল গলায় আশফিক বলল, কেন করলি বোন এমন? একবারও ভাবলি না আমাদের কথা? স্যালাইন চলছে সানায়ার, নিঃশ্বাস চলছে অতি ক্ষীণ, হালকা ওঠানামা করছে বুক। সামান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ওর রাগ হচ্ছে না, অভিমান, সে জানে না।
কোহেলিকা আর সানোয়ার আহমেদের অবস্থাও ভালো না। সামানের চোখ মুখে একরাশ হতাশা, বিক্ষিপ্ত নয়নে তাকিয়ে আছে সানায়ার দিকে। অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের মানুষ সামান, যে কোনো মুহূর্তে নিজেকে যথেষ্ট শান্ত রাখার অসীম ক্ষমতাপ্রাপ্ত সে। যেন তার শরীরে উষ্ণ লৌহুর বদলে শীতল জলধারা প্রবাহিত হয়। আজরাহান তার বিপরীত। আশফিকের কথা শেষ হতেই ফুঁসে ওঠে আজরাহান। চোখ দুটো অরুণ লোচন, যেন অগ্নিশিখা বিচলিত হচ্ছে। তপ্ত গলায় বলে, কেন ভাববে আমাদের কথা? কেউ আমাদের? আমরা তো ওর কেউ না। ওই মার্শিয়াদি ওর সব। আশফিক ব্যস্ত হয়ে ধীর গলায় বলল, শান্ত হ আজরাহান, এইটা হসপিটাল। আজরাহান ফুঁসে উঠে বলল, এতই যখন মরার ইচ্ছে আমাকে বলতি, আমি নিজ হাতে মেরে দিতাম তোকে। আজরাহান কথা শেষ করেই সানায়ার সামনে এগিয়ে আসতেই সামান ওকে ওকে ধরে আটকায়। ধীর গলায় বলে, শান্ত হ আজরাহান, ছানায়ার অবস্থা এখন এইসব শোনার নয়। ছেলে মানুষ ভুল করে ফেলেছে। আজরাহান ঝপাত করে সামানকে জড়িয়ে ধরে আর্দ্র গলায় বলে, দেখলে ভাইয়া কতটা স্বার্থপর। একবারও আমাদের কথা ভাবলো না, শুধু নিজের কথা ভাবলো। ওর কিছু হলে আমাদের কি হতো? আজরাহান সোজা হয়ে দাঁড়ায়, নরম আর ধরা গলায় আবারও বলল, এই দুই হাতে ওকে কোলে নিয়েছি, এই পায়ের উপর রেখে ওকে হাঁটতে শিখিয়েছি। ওর কান্না সহ্য হতো না বলে কাঁধে নিয়ে সারা ঘর দৌড়ে বেরিয়েছি। আর রকি না একটা অজানা মানুষের জন্য আমাদের ছেড়ে চলে যেতে চাইলো। এতটা স্বার্থপর কি করে হলো? আজরাহানের চোখের কোণ বেয়ে টুকটুক করে অশ্রু জল গড়িয়ে পড়তে লাগলো। বুক কাঁপিয়ে কেঁদে ওঠে সানায়া। হাত নড়া পড়তেই ক্যানালা বেয়ে রক্ত উঠে যায়। বিচলিত হয়ে ওঠে আশফিক, সব্যস্ত হয়ে বলে, কি করছিস তুই? কান্না বন্ধ কর। কম্পনরত কণ্ঠে সানায়া বলল, I am sorry ভাইয়া, I am really sorry. আজরাহান দৌড়ে এসে হাঁটু ভাস করে বসে। সানায়ার হাত ধরে অনুনয় করে বলে, আর এমন করিস না বোন, তোর কিছু হয়ে গেলে তোর ভাই বাঁচবে না। তুই যা চাস আমি এনে দিব, তবু এমন কাজ আর করিস না, তো ভাই লাগে। ঝমঝমিয়ে কাঁদতে থাকে সানায়া। আত্মহত্যা কোনো সমাধান না, মৃত্যু কখনো মুক্তি আনে না। সময় চলতে থাকে তার আপন গতিতে। সময়ের সাথে পূরণ হতে থাকে ক্ষত। শরীরের ক্ষত না হয় সেরে যাবে, কিন্তু মনের ক্ষত, তা সরানোর কি কোনো উপায় আছে? বিছানায় আধশোয়া হয়ে বসে আছে সানায়া। আজ 7 দিন সে হসপিটালে। এখন অনেকটাই ভালো সে, কিন্তু দুর্বলতা কাটিয়ে ওঠেনি। ম্লান চেহারা চোয়াল চেপে গেছে অনেকটা ভেতরে। মুখের সেই উজ্জ্বলতা এখন নিষ্প্রভ। সম্মুখ পানে নিশ্চল দৃষ্টি দিয়ে বসে আছে সানায়া। ওর পাশে একটা চেয়ারে বিধ্বস্ত দৃষ্টি নিয়ে বসে আছে তারাফ। মনে হচ্ছে তার পাঁজরের এক একটা হাড় গড়িয়ে দিচ্ছে উত্তাল সমুদ্রের উত্তাল ঢেউ। বুকের বাপাসের যন্ত্রটাও যেন কম্পন দিতে ভুলে গেছে। কেমন যেন অসার তার কার্যক্রম। আচ্ছা, হৃদস্পন্দন থমকে গেলে তো কেউ বাঁচতে পারে না, তাহলে সে কি করে বেঁচে আছে? নিলিপ্ত সানায়া একবার তাকায়নি তারাফ এর দিকে। নিরাক পরিবেশে দুই মানবী একে অন্যের মৌনতার সাক্ষী হয়ে বসে আছে। তারাফ নড়ে বসলেন। তার বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এমন কেন লাগছে তা সে জানে না। আসলেই কি জানে না, নাকি সে বুঝতে চায় না? এক স্নিগ্ধ আওয়াজ তুলে তারাফ বলল, মৃত্যুই কি সব সমস্যার সমাধান মিস সানায়া? সানায়া নির্বিকার। সে জানে সে ভুল করেছে, কিন্তু কি করতো সে? একটা মানুষকে সে নিরন্তর ভালোবেসে গেল, আর মানুষটা টেরও পেল না। তা কি করে হয়? শুনেছি ভালোবাসতে নাকি চোখ লাগে না, ভালোবাসা নাকি মনের ব্যাপার। তাহলে তার ভালোবাসা কেন তার প্রিয় মানুষটি বুঝলো না? সব কি বলে দিতে হয়? নন্দিতার সাথে আজরাহানের সব কথা শুনতে পায় সানায়া। তার যেই ভাই সবসময় তার সব আবদার পূরণ করেছে, সেই ভাই যখন নিজের মুখে বলছে এই সব, তখন সানায়ার মাথা কাজ করছিল না। ভালোবাসা নাকি অন্ধ হয়, সত্যি অন্ধ হয়। তাই তো সে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো কাউকে কিছু না বলি। এইসব ভাবতেই সানায়ার চোখ ভারী হয়ে আসে। আসলে কি বলতো, ভালোবাসার মানুষগুলো যখন ছেড়ে চলে যায়, তখন এই সুন্দর পৃথিবীকেও বিভৎস মনে হয়। সবকিছুই যেন থমকে যায় ঘূর্ণয়মান এই পৃথিবী। তখন ইচ্ছে করে নিজেকেও থমকে দিতে। থাক না কিছু মানুষ সুখে, হৃদয়ের অনলে পুড়ে প্রতি মুহূর্তে মরার চেয়ে না হয় একেবারেই মরে যায়। তারাপ শান্ত গলায় আবারও বলল, অমোঘ সত্য মৃত্যুকে আমরা কেন ভয় পাই বলেন তো? সানায়া সম্বিত ফিরে তারাফের মৃদু আওয়াজে। অক্ষি যুগলের ভেজা পল্লব ছড়িয়ে একবার তাকায় তারাফের দিকে। তারাফের মুখটা আজ একদম অন্যরকম।
হাস্যোজ্জ্বল চেহারার সেই মনোহারী স্মিত হাসি আজ নেই। সেখানে ভর করে একরাশ গম্ভীরতা, বিবর্ণ মলিনতা, যা একদম বেমানান। সানায়া এক দীর্ঘশ্বাস ফেলে ফিকে গলায় বলল, কেমন আছেন আপনি? তারাফ দুর্বোধ্য হাসল। মনে হলো কেউ বন্দুক তাক করে তাকে হাসতে বাধ্য করেছে। স্মিত গলায় বলল, ভালো আর থাকতে দিলেন কোথায়? শুরুতেই সবকিছু শেষ করে দিতে চাইলেন। সানায়া এ কথার মানে কি বুঝেছে জানে না, কিন্তু সে ম্লান হাসল। তারাফ মৃদু গলায় বলল, হাসছেন? আমি তো হাসির কথা বলিনি। কাদার কথাও তো বলেননি। তারাফ হাসল। সানায়ার এইবার মনে হলো এই হাসি সে চেনে, সেই হাসি যা প্রথমবার সে তারাফের সূক্ষ্ম তেজস্বী ওই চেহারায় দেখেছে। মৃদু হাসল সানায়া। তারাফ গাঢ় গলায় বলল, এত কিছু থাকতে এই পদ্ধতির বেছে নিলেন? আপনি আসলে মরতে চাননি, চেয়েছেন শুধু সেই যন্ত্রণা থেকে উপলব্ধি করতে। আসলেই কি মৃত্যু বেঁচে থাকা কষ্টকর? সানায়ার প্রতীত হলো তারাফ কি বলতে চায়। আসলেই তো বেঁচে থাকা সত্যি কি মৃত্যুর থেকে কষ্টকর? তারাফ তার অধৈর্যরা ছড়িয়ে বুক ভরে শ্বাস নিল। হালকা গলায় বলল, আপনার মনে আছে একবার আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন মানুষ কেন বাঁচে? আজ আমি আপনার কাছে জানতে চাই, মানুষ কেন মরতে চায়? সানায়ার অক্ষিযুগল ভরে আসলো। এই প্রশ্নের জবাব সে জানে না, আর জানলেও সে দেবে না। সে ভুল করেছে, শুধু নিজেকে নিয়েই ভেবেছে। এ বড় অন্যায়, সে অন্যায় করেছে। তারা আবার নরম গলায় বলল, সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী মানুষ। উপরওয়ালা এই পৃথিবীতে কত কিছু দিয়েছেন তাদের বেঁচে থাকার জন্য, কত বিকল্প দিয়েছেন, কত মানুষ বড় অকৃতজ্ঞ প্রাণী। এত কিছুর পরও তাকে প্রশ্ন করে কেন সে এটা পেল না, ওটা পেল না, এমনটা তার সাথেই কেন হলো? তার কি দোষ, তাই না বলুন? সানায়া নির্নিমেষ তাকিয়ে আছে। তার অক্ষিপুট নির্লিপ্তভাবে ওঠানামা করছে। সে কিছু ভাবতে চায় না, মন্ত্রমুগ্ধের মতো শুনতে চায়। তারাফ তার ধরা গলায় বলল, পৃথিবীতে সে মানুষ সবচেয়ে ভাগ্যবান যার পরিবার আছে। কিন্তু আজ মনে হচ্ছে আমার ধারণা ভুল। মানুষ আসলেই শুধু অকৃতজ্ঞতাই নয়, স্বার্থপরও বটে। না হলে 21 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে হৃদয়ে জন্ম নেওয়া শুদ্ধ ভালোবাসার জন্য কেউ এমন করতে পারে? ডুকরে কেঁদে ওঠে সানায়া। শ্রাবণের অঝোর ধারা বইতে থাকে তার অক্ষিকঠোর থেকে, নির্বাক সেই দৃষ্টি। কিন্তু মন ভাঙ্গা আর্তনাদ কেউ তো শুনতে পায় না। তারা ম্লান হাসল, ফিকে গলায় বলল, কষ্ট হচ্ছে তাই না? এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়েছেন ওই মানুষগুলোকে যারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আপনার অসুস্থতায় যেই মা রাত জেগেছে, আপনার কান্না থামাতে যে বাবা আপনাকে কোলে নিয়ে সারা রাত বিনা দ্বিধায় পায়চারি করেছে, সেই ভাইদের যারা আপনাদের জন্য আকাশের চারটাও এনে দিতে পারে, ঝড় বাদল উপেক্ষা করে আপনার জন্য আইসক্রিম নিয়ে আসতে পারে। সত্যি মানুষ স্বার্থপর। সানায়া কাঁদছে। তার কাঁদা জরুরি। তার বোঝা উচিত আল্লাহর দানের এই জীবন শুধু নিজের জন্য নয়। আমরা একা বেঁচে নেই, আমাদের সাথে জড়িত থাকা মানুষগুলো আমাদের সাথে নিয়ে বাঁচে। আমাদের সুখে যেমন তারা হাসে, আমাদের দুঃখতেও তারা কাঁদে। তারা শ্বাসরুদ্ধ করে বলল, আমাদের বাঁচতে হয়, নিজের জন্য নয়, প্রিয় মানুষগুলোর জন্য মাঝে মাঝে বেঁচে থাকতে হয়। আমি কাউকে পেলাম না তার মানে এই নয় ধরনী আমাকে কিছুই দেয়নি। তারা শীতল নিঃশ্বাস ফেলে আবার বলল, আমি আমার সবকিছু হারিয়ে শুকতারাকে পেয়েছিলাম, তাকেও হারিয়ে ফেললাম। কিন্তু দেখেন, আমি আজও ওর অপেক্ষায় আছি। কেন জানেন? কারণ উপরওয়ালা আমি বিশ্বাস করি। আমি জানি সে আমার কাছ থেকে যা কেড়ে নিয়েছেন তার থেকে দ্বিগুণ আমাকে ফিরিয়ে দেবেন। আমি তার প্রতীক্ষায়। সানায়া স্নিগ্ধ শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো তারাফের দিকে। কি অদ্ভুত এই মানুষটা। সে তো তার কেউ নয়, তবুও কতটা আপন। কিন্তু যাকে আপন ভাবলো সে তো। লম্বা লম্বা পা ফেলে হসপিটালের সিঁড়ি বেয়ে উঠছে আজরাহান। বিক্ষিপ্ত চিত্তে এক চাপা অস্থিরতা তার মনে। সানায়াকে আজ ডিসচার্জ করে দেবে। কি করবে সে? সেদিনের ব্যবহারে সে অনুতপ্ত, কিন্তু তবুও বোনের চোখের জলে ভাইয়ের মন তো কাঁদবেই। আজরাহানের পাশেই প্রহর শান্ত পায়ে হেঁটে যাচ্ছে। আজকাল আজরাহানকে ওর প্রচণ্ড ভয় করে, কখন কি করে বসে। আজরাহানের চোখে মুখে অস্থিরতার ছাপ স্পষ্ট। এই 7 দিন কেউ এক বিন্দু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি। এক অন্য আজরাহানকে আবিষ্কার করেছে প্রহর। আপন মানুষের ক্রন্দনে
কতটা অসহায় হয়ে যায় মানুষ, তা সেই মানুষটা ছাড়া কেউ বুঝতে পারে না। হসপিটালের করিডোরে আসতেই প্রহর দেখতে পায় তারা ফেটে যাচ্ছে। থমকে যায় প্রহর, উদ্দেশিত চোখে তাকিয়ে থাকে। তারা নিগুড় দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহরের দিকে। কেন যেন মনে হচ্ছে এই মানুষটাকে সে চেনে। প্রহরের শরীরে থেমে থেমে কম্পন শুরু হয়, বুকের ভেতর হাঁসফাঁস করতে থাকে। ভয়ে হিম হয়ে আসে প্রহরের শরীর। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার, মনে হচ্ছে তার পা আটকে গেছে কোনো চোরাবালিতেই। আজরাহান কয়েক কদম গিয়ে থামে, পিছন ফিরে সন্দিহান গলায় বলে,